আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্ররা তোমরা আজ অনলাইনের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব ফরিদা আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা সকলেই জানো তোমাদের ক্লাসে আমি মূলত পড়াই মডার্ন ইজিপ্ট। মডার্ন ইজিপ্টের আমরা অনেকটাই এগিয়ে এসেছি। গতদিন আমাদের ছিল যে মিশরে ব্রিটিশদের আধিপত্যের যে কিভাবে সূচনা হয়েছিল এবং এর প্রতিবাদে মিশরীয়রা কিভাবে তাদের জাতীয়তাবাদী আন্দোলন সূচনা করেছিলেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল, তার কিছু বিরূপ প্রতিক্রিয়া পড়েছে, যেটা কি ছিল যে ব্রিটিশরা অর্থনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে মিশরে হস্তক্ষেপ করেছিল। পূর্ণাঙ্গভাবে অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা তারা দখল করেছিলেন। এর বিরুদ্ধে মিশরীয়রা কি করেছিলেন? তাদের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন। তো এই জাতীয়তাবাদী আন্দোলনের ফলে কি হয়েছিল? ব্রিটিশরা যখন মিশরে অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা দখল করেছিলেন এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনীদেরকে স্থায়ীভাবে রেখেছিলেন, ফলে বিশ্বযুদ্ধকালীন সময়ে মিশরে বিপুল সংখ্যক ব্রিটিশ, অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের সৈন্যদের উপস্থিতির ফলে মিশরে কিছু সামাজিক সমস্যা দেখা দেয়, যা মিশরীয়দের জন্য ছিল খুবই মর্যাদাহীন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এই ব্রিটিশ সেনাবাহিনী, অস্ট্রেলিয়ান সেনাবাহিনী এবং নিউজিল্যান্ডের সৈন্যবাহিনী যখন স্থায়ীভাবে রাখা হয় মিশরে, তখন নানান রকম সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছিল এবং মিশরবাসীরা তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। আর কি হয়েছিল? বিদেশি সৈন্যদের উচ্চ হারে ব্যয়ের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয় এবং সীমিত আয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বেড়ে যায়। কারণ তিনটা দেশের সামরিক বাহিনী যখন অবস্থান করেছিল মিশরে, তারা অবস্থান করার ফলে খাদ্যদ্রব্য বলো, বাসস্থান বলো, সব কিছুর চাহিদা বেড়ে গিয়েছিল, যার ফলে আর বিদেশি সৈন্যদেরকে উচ্চ হারে বেতন দেওয়া হতো, ফলে অর্থনৈতিক ঘাটতি দেখা দিয়েছিল এবং সাধারণ জনগণের, মিশরীয় জনগণের যারা ছিলেন, তাদের জীবনযাত্রার মান একদম নেমে যায়। তার মানে তাদের দুরবস্থা নেমে আসে। আর কি ছিল? বিপুল সংখ্যক মিশরীয়দেরকে সেনাবাহিনীর শ্রমবাহিনীতে রিক্রুট করায় দেশে শ্রম ঘাটতি দেখা দেয়। তোমরা ক্লিয়ার বুঝেছো? মিশরীয়দের যে শ্রমিক যারা ছিলেন, শ্রমিকরা কি করতেন? কেউ কৃষিকাজ করতেন, কেউ কলকারখানায় কাজ করতেন, কেউ শিল্প প্রতিষ্ঠানে কাজ করতেন। তো এই যে শ্রমিক শ্রেণী, যখন তাদেরকে এই সেনাবাহিনীতে বাধ্যতামূলক রিক্রুট করা হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল, যার ফলে মিশরে কি দেখা দেয়? শ্রম ঘাটতি দেখা দেয়, শ্রমিকদের ঘাটতি দেখা দেয়। তাহলে এখন কৃষিকাজ কে করবে? যে কৃষক ছিল সে সেনাবাহিনীতে তাকে বাধ্যতামূলকভাবে নেওয়া হলো, যে কলকারখানায় কাজ করতো তাকে নেওয়া হলো। তাহলে এখন কৃষিকাজটা কি হলো? যে কৃষিকাজে যে উৎপাদন হতো মিশরে, সেটা চরমভাবে ব্যাহত হলো। তাহলে খাদ্য ঘাটতি দেখা আরও দিল, অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে গেল, অনেকটা না, খুবই পিছিয়ে পড়ল। তারপরে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসনের 14 দফা প্রস্তাব
এবং 1918 সালে অ্যাংলো ফ্রেঞ্চ ঘোষণা আরব দেশগুলোর স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি করে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তখন অ্যাংলো ফ্রেঞ্চ যে ঘোষণা, সেটা আরব দেশগুলোর মধ্যে একটা স্বাধীনতা স্পৃহা মানে কি, যে তারা নিজেরা স্বাধীন হতে উদ্বুদ্ধ হয়েছিলেন, নিজেরা নিজেদের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, তাদের জাতীয়তা, তাদের স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য তারা খুব উৎসাহিত হয়েছিলেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মিশরীয়রা কি ছিল? বেশ কয়েক বছর ধরে ব্রিটিশ দখলদারিত্বের অধীনে ছিল। ব্রিটিশরা কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল, কারণ ফরাসি ধাঁচে শাসন ব্যবস্থা ছিল, তারা ফ্রান্সে লেখাপড়া করতেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে মিশরীয়রা মূলত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন। এর জন্য যার সবথেকে বেশি অবদান ছিল তিনি কে ছিলেন? আধুনিক মিশরের জনক মুহাম্মদ আলী পাশা। কারণ মিশরকে তিনি একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তো এখন এই যে জাতীয়তাবাদী আন্দোলন, আরব রাষ্ট্রগুলোর মধ্যে যে স্বাধীনতার স্পৃহা জেগেছিল, তার মূল যে আন্দোলনটা শুরু হয়েছিল, তাতে কি নেতৃত্ব দিয়েছিলেন? সাদ জগলুল পাশা। তোমরা অনেকেই সাদ জগলুল পাশার নাম শুনেছ, ওয়াফাত পার্টির নাম শুনেছ। তিনি একটা নতুন পার্টি গঠন করেছিলেন, যেটার নাম ছিল ওয়াফাত পার্টি। এটা জাতীয়তাবাদী আন্দোলনের মূল হোতা ছিলেন সাদ জগলুল পাশা। এর আগে সাদ জগলুল পাশা কি ছিলেন? ব্রিটিশ কর্তৃক নিযুক্ত মিশরের লর্ড ক্রোমারের সময় তিনি মিশরের শিক্ষামন্ত্রী ছিলেন। এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সাদ জগলুল পাশা কি করলেন? আর দুইজন নেতা, আলী সারাবি পাশা এবং আব্দুল আজিজ ফাহামি বে সহ এরা একটা দল গঠন করলেন। কারণ আন্দোলনটাকে শক্তিশালী করার জন্য, বেগবান করার জন্য একার পক্ষে সম্ভব না। তো তিনি আর দুজনকে সাথে নিলেন এবং একটা নতুন পার্টি গঠন করলেন, যার নাম দিলেন ওয়াফাত পার্টি। সাদ জগলুল পাশা কিন্তু অত্যন্ত সাধারণ ঘরের ছিলেন, ফাল্লাহীন মানে কৃষক পরিবারের সন্তান ছিলেন। তাদের মূল উদ্দেশ্যটা ছিল, এই জাতীয়তাবাদী আন্দোলনের উদ্দেশ্যটা ছিল মিশরকে ব্রিটিশদের হাত থেকে এবং ফরাসিদের হাত থেকে সম্পূর্ণরূপে রক্ষা করে নিজস্বতা ফিরিয়ে আনা, বা মিশরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করা। ব্রিটিশ কর্তৃক সাদ জগলুল পাশাকে কি করা হয়? নির্বাসিত করা হয়। মিশরের সকল যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তা বিধান করা হয়, সকল বিদেশি আগ্রাসন হস্তক্ষেপ থেকে মিশরকে রক্ষা করা হয়। এরা কি করলেন? এই সাদ জগলুল পাশার নেতৃত্বে যে মিশরের সকল যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা বিধান করলেন, কারণ বিচ্ছিন্ন আর হল না, যাতে সব দেশের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। তো এই আন্দোলনের সময় আমরা দেখেছি যে ওয়াফাত পার্টির লোকরা কি করেছিলেন? যে মিশরের সকল যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা বিধান করেছিলেন, সকল বিদেশি আগ্রাসন হস্তক্ষেপ থেকে মিশরকে রক্ষা করা, মিশরে বিদেশিদের স্বার্থ রক্ষা এবং সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করা, সুদান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতার অধিকারী হয়। তো এর ফলে আমরা দেখি যে আস্তে আস্তে কি হলো, যে মিশর ব্রিটিশদের হাত থেকে রক্ষা পেল। কারণ মিশরের মূল উদ্দেশ্য ছিল একটি স্বাধীন এবং আলাদা রাষ্ট্রে পরিণত হওয়া। ইতিপূর্বে মিশরের শাসনকর্তা নিযুক্ত হতেন তুরস্ক থেকে, তুরস্কের সুলতানরা শাসনকর্তা নিযুক্ত করতেন। আবার ব্রিটিশরা যখন দখল করলেন, তখন তারা একজন লর্ড নিযুক্ত করতেন। এই সমস্ত
নিযুক্ত করার ফলে মিশরের স্বাধীনতা ছিল না, মিশরের জনগণ নানান রকম সমস্যায় ছিলেন। এটার হাত থেকে বাঁচার জন্য সাদ জগলুল পাশা তার ওয়াফাত পার্টির নেতৃত্বে মিশরকে স্বাধীন করেন এবং মিশরের জনগণ কি হলো, একটা স্বাধীনভাবে একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিণত হলো। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর তোমরা যেহেতু মাস্টার্স ফাইনালের শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবে এবং নিয়মিত অনলাইন ক্লাসে তোমরা নিযুক্ত থাকবে। তো আজ এখানেই শেষ করছি। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।